হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা? সবাই কেমন আছো? বলো তো, কে কেমন আছো? আগে একটু বলো। ওকে, বুঝতে পারছি সবাই ভালোই আছো। এই মুহূর্তে ক্লাসে মোটামুটি উপস্থিতি ভালোই, কিন্তু আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু কেমন। ইতোমধ্যেই কিন্তু আমরা সমাসের প্রথম পর্বের যে ক্লাসটা ছিল, প্রথম পর্বের ক্লাস কিন্তু আমরা শেষ করেছি। আজকে আমরা সমাস পর্ব 2 নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সবাই একটু কমেন্ট বক্সে একটু জানাও তো যে কে কেমন আছো। আসলে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠে গেছো, দেখতে দেখতে দেখো 2টা মাস কিন্তু হতে যাচ্ছে, তাই না? তো এই যে 2 মাস প্রায় হতে যাচ্ছে, নতুন ক্লাস, নতুন পড়াশোনা, অনেকের জন্য নতুন স্কুলও বটে। তো সবকিছু মিলে কেমন কাটাচ্ছো আগে সেটা বলো। পড়াশোনা কেমন লাগছে সত্যি করে বলো তো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কি হিরণময় স্যার, আজকে পড়তে ইচ্ছা করছে না কারণ 15 মিনিট আগেই ম্যাথ ক্লাস করেছি, কি তাই নাকি? 15 মিনিট আগে ওদের ম্যাথ ক্লাস শেষ হয়েছে? আরে বাবা! আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজান নামক একজন আমাকে এটা বলছে, ঠিক আছে। আমার মনে হয় যে তোমাদের অনেকেরই এটা মনের কথা। তো এটা তো আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে, এদিকে ম্যাথ ক্লাস করছো 15 মিনিট আগে, আবার আজকে বাংলার যে টপিক, এই টপিকটাও কিন্তু বলা যায় কি, বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণের যে কয়টা টপিক তুলনামূলকভাবে সবাই বলে একটু কঠিন, তার মধ্যে এটা একটা। ওরে বাবা, তোমাদের আজকে 2 ঘন্টা 15 মিনিটের বেশি ক্লাস হয়েছে, হাফিজ, তাই নাকি? নাইম ভাই ক্লাস নিছে? আরে বাবা, নাইম ভাই তো আসলে মাথা নষ্ট। আর তোমাদের তো পেয়ে আসলে কি বলবো, তার মাথা মনে হয় আরো বেশি গরম হয়ে যায়, এই জন্য তোমাদেরকে একটু বেশি বেশি করে পড়ায়। দেখো আসলে সত্যি কথা বলতে, তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে নাইম ভাই লেভেলের যারা তোমাদেরকে ক্লাস নেন, ওনাদের লেভেলটা তো আসলে অনেক, মানে কি বলবো, তারা হচ্ছে লিভিং লিজেন্ড টাইপের, তাই না? তো এর ফলে যেটা হয় আসলে, যে কোনো টিচার, তারা দেখো কষ্ট করে তোমাকে 10 মিনিট কেন পড়ান, আসলে কিন্তু তোমাদের ভালোর জন্য, তাই তো? তো আসলে সত্যি কথা বলতে এই মুহূর্তে তোমার মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, কিন্তু দেখা যাবে যে কিছুদিন পরে যখন তুমি ওই টপিকের রেকর্ডিংটা দেখবা বা ওই ক্লাসটা আরেকবার করবা, তখন দেখবা তুমি বুঝতে পারবা যে না, আজকে আহ, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পরে বিষয়টা বুঝতে পেরেছি, বরং আমার খুব ভালো লাগছে। বুঝতে পারছি তোমরা অনেকেই বলছো যে মাথা নষ্ট হয়ে গেছে, তো যাই হোক, সমস্যা নেই। আর তোমরা আপাতত একটু মাথা ঠান্ডা করে বসো। অর্থাৎ যারা ইতিপূর্বে ক্লাসটা করেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা আরো 2-5 মিনিট পরে ক্লাসটা শুরু করব। তোমরা এর মধ্যে একটু ফ্রেশ হয়ে নাও, অর্থাৎ চোখে মুখে পানি দিয়ে নাও, বা যদি কারো খিদা লেগে যায়, খুব বেশি ক্ষুধা লাগে, অবশ্যই আহ রাতের খাবার খেতে খেতে তোমরা আমার ক্লাসটা করো, ঠিক আছে? তো দেখো আসলে তোমরা যারা শিখতে ভর্তি হয়েছো, তোমরা মনে হয় একটা জিনিস বুঝতে পারছো যে প্রত্যেকটা টিচার, তারা কিন্তু তাদের সর্বোচ্চটাই চেষ্টা করছেন তোমাদের জন্য। আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে দেখো, একজন টিচার তিনি তার সর্বোচ্চটা দিয়ে গেলেন, এখন তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট বাড়িতে একটু সময় দাও, অর্থাৎ বাসায় তুমি আরেকটু নিজেকে সময় দাও। তুমি স্কুলে যাবে, তোমার অন্যান্য অনেক ব্যস্ততা থাকবে, এটাও খুব স্বাভাবিক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, এরপরে তুমি যদি বাসায় ওই টপিকটা আর আধা ঘন্টা 1 ঘন্টা একটু নিজে নাড়াচাড়া করো, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে এর বেশি কিছু আর লাগে না। এখন মনে করো যে একজন টিচার তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে গেলেন, পড়িয়ে গেলেন, অথচ দেখা গেল যে আহ, তুমি এই ক্লাসটার 2 মাস বা 3 মাস পরে যে এই ক্লাসটা করছো বা এই পড়াটা পড়ছো, এখন তুমি বলো তো, তুমি যত ভালো স্টুডেন্টই হও, 1 মাস 2 মাস পরে এই টপিকটা যদি তুমি পড়তে যাও, তোমার কি আসলে কিছু মনে থাকবে? বাস্তবে কিন্তু কিছুই মনে থাকার কথা না। এই যে সাদিয়া সেলিম নামে একজন বলছে, স্যার আমার ব্যাকরণ অনেক কঠিন লাগে। ব্যাকরণ কঠিন কিছু না, ব্যাকরণটাকে তুমি কখনো এই যে তোমার ভিতরে ধারণ করতে পারো। সমস্যাটা হচ্ছে এখানে, তুমি ব্যাকরণ পড়তে বসার আগেই পড়তে বসো মাথায় একটা বিরক্তি নিয়ে,
আরে ব্যাকরণ এটা সেটা খুবই কঠিন। কিন্তু তুমি যদি বিরক্তি না নিয়ে তুমি যদি অ্যাজ ইউজুয়াল খুব সিম্পলি পড়তে থাকো, তাহলে দেখবা যে একটা সময় তুমি ওই টপিকটা বুঝে গেছো। যে কোনো পড়ার আগে বা পড়াশোনাটা হচ্ছে অনেকটা সাইকোলজিক্যাল গেমের মতো। তুমি পড়ার আগে যদি ধরে নাও যে এটা আমার খুবই কঠিন লাগছে, তাহলে দেখবে যে তোমার আরো আনইজি লাগবে পড়তে, আরো কষ্ট হবে, আরো খারাপ লাগবে। কিন্তু যদি পড়ার আগে তুমি মাথায় এটা ঢুকিয়ে ফেলো যে না, আরে এটা তো আমি পারি। যেমন আমি যখন তোমাদের মতো ক্লাসে ছিলাম, সত্যি কথা বলতে আমার ম্যাথ অনেক বেশি কঠিন লাগতো। এবং একটা সত্যি কথা বলি, আমি আমার জীবনে একটা পরীক্ষায় এ পর্যন্ত অ্যাটেন্ড করিনি। সেটা হচ্ছে ক্লাস 9-এর ফার্স্ট টার্মিনাল পরীক্ষার ম্যাথ পরীক্ষাটা। এবং এটা সত্যি কথা। অ্যাটেন্ড না করার কারণ কি জানো? সত্যি কথা বলতে ম্যাথটা এত বেশি ভয় লাগতো, আমি জানতাম যে মানে পরীক্ষায় পাশ করতে পারবো না। তো যেভাবে হোক, আমি জানি ফেল করলে মান সম্মানের ব্যাপার, এটা সেটা, স্কুলের টিচাররা বকা দিবে, বাড়িতে বকাঝকা করবে, ওর থেকেও থাক। তো পরে দেখলাম যে না, আসলে সেবার যারা পরীক্ষা দিয়েছিল ম্যাক্সিমাম ফেল করেছিল। এখন ওইটা বিষয় না, এই যে দেখো আমরা সবাই সেবার 9-এর একেবারে প্রথম সাময়িক পরীক্ষায় খুবই খারাপ করলাম, এবং আস্তে আস্তে দেখা গেল যে আমাদের মধ্যে একটা ভীতি কাজ শুরু হলো যে তো সমস্যা। তারপরে আস্তে 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 আমরা ম্যাথকে আর একটু ভালোবাসা শুরু করলাম। রেগুলার কিছু না পড়তাম, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ম্যাথ প্র্যাকটিস করা শুরু করলাম। পরে যে দেখা গেল যে এসএসসি পরীক্ষায় আমাদের ব্যাচ থেকে ম্যাথের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো ছিল। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমাদের যার যে সাবজেক্ট কঠিন লাগে, আসলে কঠিন বলে কিছু নাই, তুমি এটা আসলে হৃদয়ে ধারণ করতে পারো না। যেমন একজন বলছে আজকে একটু আগের একটা ক্লাস বললো যে আমার কেমিস্ট্রি খুব কঠিন লাগে। তো কেমিস্ট্রি কেন কঠিন লাগছে? কেননা সে কেমিস্ট্রির মধ্যে ঢুকতে পারছে না। তুমি যদি একবার ওটাকে ভালোবাসতে শুরু করে দাও, তুমি যদি একবার ভালো লাগিয়ে তারপরে পড়াটা শুরু করো, দেখবে যে ভালো লাগা নিয়ে যখন একটা জিনিস পড়তে যাবে তখন অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে? তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে একটু গল্প সল্প করে নিলাম, কারণ আমি বুঝতে পারছি যে নাইম ভাই তোমাদের মাথায় হ্যাং করে দিয়েছেন। তো আমি আর তোমাদের মাথায় এখন হ্যাং করতে যাচ্ছি না, আমরা খুব রিল্যাক্সে আজকে টপিকটা বুঝবো। আর তার জন্য তোমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তোমরা যারা এর আগের ক্লাসটা করেছো, অর্থাৎ সমাসের প্রথম পর্বের ক্লাসটা যারা করেছিলে, আশা করি আজকের ক্লাসটা তোমরা একেবারে খুব অনায়াসেই বুঝতে পারবা। আর যারা প্রথম ক্লাস করোনি এবং যারা প্রথম ক্লাস করেছো, তোমাদের উচিত হবে এই মুহূর্তে খাতা এবং কলমটা নিয়ে বসে যাও। বুঝতে পেরেছো? কেন আজকে আমরা সমাসের যে 2টা সমাস নিয়ে আলোচনা করব, এই 2টা সমাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? এই 2টা সমাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব, এবং তারপরে বহুব্রীহি সমাস আলোচনা করব, এবং ক্লাসের মাঝে এবং ক্লাসের শেষে যে আমরা হচ্ছে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করব। তো আমি তোমাদের ক্লাসের শুরুতে যেটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই একটা কাজ করো, এই মুহূর্তে জাস্ট সুন্দর করে একটা খাতা এবং কলম নিয়ে বসে যাও। কেননা আমি আজকে তোমাদেরকে এই সমাসের এই 2টা টপিক যতদূর পারা যায় এই অল্প সময়ের মধ্যে একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। বুঝতে পেরেছো? যাতে করে তুমি পরীক্ষায় আসলে উত্তর করতে পারো। ঠিক আছে? তো আমরা তাহলে আপাতত একটু কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। উম্মে সাবিহা নামক একজন বলছো যে বইয়ের কত পেজ? দেখো ভাই, আমরা যারা তোমাদেরকে পড়াই, একটা জিনিস লক্ষ্য করে দেখছো যে আমরা কিন্তু পুরো তোমার ওই তথাকথিত বইয়ের মধ্যে থাকি না, আমরা বইয়ের বাইরে থেকেও চলে যাই। কেন যাই জানো? এটা যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে পরীক্ষায় কিন্তু সবসময় তোমার ওই বই থেকে সরাসরি প্রশ্ন আসবে না, কিন্তু তোমার যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে তাহলে অটোমেটিকভাবে তুমি সবকিছু বুঝতে পারবে। আর এই সমাস এমন একটা টপিক যেটা তোমরা কিছুটা হলে হয়তো বুঝতে পারছো, সেই ক্লাস 7 থেকে পড়া শুরু করেছো, 7, 8, 9, 10। এসএসসি পরীক্ষা সমাস থেকে প্রশ্ন আসবে, এইচএসসি পরীক্ষায় উঠবে, এখান থেকে সমাস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখান থেকে 3-4 বছর পরে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাবে, ভর্তি পরীক্ষাও কিন্তু সমাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপরে বিসিএস পরীক্ষা দিতে হবে, বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়
দেখবা সমাস থেকে কিন্তু পরীক্ষায় 100% প্রশ্ন থাকবে আশা করা যায়। তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি ক্লাস 9-এ থাকা অবস্থায় সমাস নামক টপিকটা সহজে বুঝতে পারি, তাহলে ভবিষ্যতে যে কোনো পরীক্ষা আমি ভালো করতে পারবো। সোজা কথা। তো চলো তাহলে, তোমরা যারা পারো খুবই ভালো, আজকে এটা ঝালাই করে নাও। আর যাদের মোটামুটি এই দুইটা টপিকের উপরে এখনো পর্যন্ত কনফিউশন আছে, চলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে একেবারে ইজি করে। প্রথম কথা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মধারয় সমাস। দেখো, একেবারে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, আমাকে যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন করে, দৈনন্দিন জীবনে এ ধরনের অনেক প্রশ্ন আমাকে ফেস করতে হয়। যেমন বেশিরভাগ স্টুডেন্ট বলে যে ভাইয়া আমার তো সমাস অনেক কঠিন লাগছে, আমাকে একটা বা দুইটা সমাসের কথা বলেন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আসলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করাটাও বোকামি, তারপরেও অনেক সময় আমাকে বলতে হয়। তো আমি যদি কাউকে বলি যে সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সমাস, আমি একেবারে শুরুতেই বলি সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মধারয় সমাস। তুমি যদি বিগত বছরের এসএসসি পরীক্ষার বোর্ডের কোশ্চেন একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে বেশিরভাগ বছর দেখবা কর্মধারয় সমাস থেকে একটা না একটা প্রশ্ন থাকে। তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি কর্মধারয় সমাসটা বুঝতে পারি এখন, তাহলে আমি পরীক্ষা ভালো কেন করব না? অবশ্যই ভালো করতে হবে। তো চলো তাহলে আমরা আজকে ক্লাসের শুরুতেই কর্মধারয় সমাস নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, কর্মধারয় সমাস কাকে বলে এটা কিন্তু জীবনেও পরীক্ষায় প্রশ্ন আসবে না। পরীক্ষায়, বিশেষ করে এসএসসি পরীক্ষায় এবং তোমাদের নবম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা থেকে শুরু করে একেবারে এসএসসির আগে অর্থাৎ টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের এমসিকিউ টাইপের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কিন্তু আসবে। তো এমসিকিউ প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তোমরা দেখবা একটা দুইটা তিনটা প্রশ্ন কিন্তু সমাস থেকে থাকে। এবং সাধারণত দেখা যায় যে জাস্ট একটা শব্দ দিয়ে বলবে যে গোলাপ ফুল, এটা কোন সমাস? সাধারণত এটাই বলবে এবং তোমাকে এটা জেনে শুনে বুঝে শুনে উত্তর করে আসতে হবে। তো তোমরা যারা গত ক্লাসটা আমার করেছিলে, তোমাদেরকে কিন্তু ক্লাসের শুরুতে আমি প্রায় আধা ঘন্টা ধরে একটা জিনিসই বুঝিয়েছিলাম। একটু মনে করে দেখো তো, আমি গতদিন ক্লাসে কিন্তু প্রায় বড় একটা সময় নিয়ে কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম পূর্বপদ পরপদ। মনে আছে? আমি কিন্তু বলেছিলাম সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এইগুলো নিয়ে কিন্তু গত ক্লাসে প্রায় অর্ধেক সময় এটা নিয়ে নাড়াচাড়া করেছিলাম। কি মনে পড়ে? যারা প্রথম ক্লাসটা করনি, আমি তোমাদেরকে আজকে রিকোয়েস্ট করব, তোমরা আগে প্রথম ক্লাসটা সুন্দর করে দেখে আসো, তারপরে আজকের এই ক্লাসটা করবা। তা না হলে আজকের ক্লাস অবশ্যই তুমি বুঝবা, তবে বোঝার মধ্যে একটা গ্যাপ থেকে যাবে। আমি কিন্তু একেবারে সোজা সাপটা কথা বলি, বুঝতে পেরেছো? আমি যদি এখন বলতাম যে তুমি ওটি ক্লাস না বুঝে এটা বুঝে যাবে, তাহলে এটা তোমার সাথে আমার মিথ্যা কথা বলা হতো। পড়াশোনার ক্ষেত্রে কখনো মিথ্যা কথা বলতে হয় না, বুঝতে পেরেছো? তোমরা প্রথম ক্লাসটা রেকর্ডিং আরেকবার দেখে আসো, তারপরে তুমি এই ক্লাসটা দেখো, দেখবা 15 থেকে 20 মিনিটে টপিক সব বোঝা হয়ে যায়। ক্লিয়ার? ওকে। তো আমরা যারা প্রথম ক্লাসটা করেছিলাম একটু মনে করে দেখো, প্রথম ক্লাসে আমি বারবার বলেছিলাম পূর্বপদ আর পরপদের কথা। এবং আমরা প্রথম ক্লাসে দ্বন্দ্ব সমাস আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুটোর অর্থই প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে, তাই না? একইভাবে খুব সম্ভবত প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তৎপুরুষ সমাসের কথা, এবং তৎপুরুষ সমাসে বলেছিলাম পরপদের অর্থ প্রাধান্য পাবে। ক্লিয়ার? ওকে। এখন একটাই কথা কর্মধারয় সমাসের ক্ষেত্রে, একটাই কথা যেটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কর্মধারয় সমাস এমন একটা সমাস যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসের প্রথম কথা কি? এখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। এইটা হচ্ছে একটাই কথা, আর কিচ্ছু মনে রাখার দরকার। এই একটা কথা যদি তোমার মনে থাকে এবং তুমি যদি পূর্বপদ এবং পরপদ ভালোভাবে চেনো, তাহলে তুমি 100% পরীক্ষা উত্তর করে আসতে পারবে। এবার দেখো, এই যে গোলাপ ফুল, কিছুদিন আগে দেখো এই যে গোলাপ ফুলের দিন গেল, তাই তো? 14ই ফেব্রুয়ারি, তারপরে এই যে বসন্ত উৎসব, এটা সেটা কত কিছুতে শুধু ফুলের সমারোহ। তো আমার মনে হয় যে ফুল ভালোবাসে না এমন কোনো ব্যক্তি নাই। আর বিশেষ করে গোলাপ ফুল মনে হয় সবারই পছন্দ, আমারও খুব পছন্দ গোলাপ ফুল। এখন এই গোলাপ ফুলের ব্যাস বাক্য হচ্ছে গোলাপ নামের ফুল। আমি একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি,
তুমি একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তো, এই গোলাপ নামের ফুল এটা হচ্ছে পূর্বপদ, আর গোলাপ এটা হচ্ছে পরপদ। খাস যে জমি, জমি হচ্ছে পরপদ, খাস হচ্ছে পূর্বপদ। ভাজা যে বেগুন, বেগুন হচ্ছে পরপদ, ভাজা হচ্ছে পূর্বপদ। এই যেটুকু আমি বললাম, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো? একেবারে ফ্রাঙ্কলি একটু কমেন্ট বক্সে জানাও তো, এইখানে পূর্বপদ এবং পরপদ এটা তোমাদের বুঝতে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? এটা পূর্বপদ আর এইগুলো হচ্ছে সব পরপদ। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে একটু জানাও তো পূর্বপদ এবং পরপদ এই কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। এই যে আমি দেখতে পাচ্ছি তোমরা মোটামুটি ভাবে সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। তার মানে আমি বুঝতে পারছি যে তোমরা প্রথম ক্লাসটা কম বেশি সবাই করেছিলে এবং প্রথম ক্লাসে কনসেপ্ট মোটামুটি এখন মাথায় আছে। ওকে, দেখো গোলাপ নামের ফুল, ফুলটা হচ্ছে পরপদ। আমরা একটু কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। ফুলটা পরপদ এবং এই যে গোলাপ ফুল, এই ফুল পরপদ এবং পরপদের অর্থই প্রাধান্য পেয়েছে। কিভাবে প্রাধান্য পেয়েছে? আরে বাবা, আগে তো ফুল, তারপরে না সেটা গোলাপ ফুল, পলাশ ফুল, বেলি ফুল নাকি জবা ফুল সেটা পরের ব্যাপার। আগে তো জমি, তারপরে সেই জমি খাস জমি, সরকারি জমি, বেসরকারি জমি নাকি অন্য কোনো জমি সেটা পরের ব্যাপার। আগে তো জমি, আগে তো বেগুন, তারপরে সেই বেগুন তুমি ভাজা করে খাবা নাকি সবজি রান্না করে খাবা নাকি কোনো কিছুর সাথে তরকারি রান্না করে খাবা, এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আগে এই জন্যই পরপদ। এবং লক্ষ্য করে দেখো, আমরা সবাই জানি ব্যাস বাক্যে সাধারণত পরে যে পদটা থাকে সেটাই পরপদ, এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আমি বললাম নীল যে আকাশ, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, আগে কি আকাশ নাকি আগে নীল? একটু নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে, শুধু বই পড়ে আর টিচারে ক্লাস করে বোঝা যাবে না। একটু খেয়াল করে দেখো, আগে কিন্তু আকাশ, তারপরে সেই আকাশটা নীল বর্ণ ধারণ করেছে নাকি হলুদ বর্ণ নাকি সবুজ বর্ণ নাকি অন্য কোনো বর্ণ সেটা পরের ব্যাপার। আগে তো আকাশ, তারপরে না সেটা নীল নাকি অন্য কিছু। তাহলে সহজ কথা আমরা বলতে পারি, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় সেই সমাসকে আমরা বলবো কর্মধারয় সমাস। দেখো আমি এতক্ষণ ধরে কিন্তু একটা জিনিসই বোঝাচ্ছি, একটাই কথা, এটা যদি তুমি ক্যাচ করতে পারো বাকিটা অটোমেটিক বুঝবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার চলো, এই কর্মধারয় সমাস বেশ কিছু শর্টকাটে বোঝা যায়। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, সেক্ষেত্রে ঠিক এইরকম ব্যাস বাক্য করে দেওয়া থাকে, ব্যাস বাক্যগুলো করে দেওয়া থাকে, তোমাকে সরাসরি বলা হয় যে এটা কোন সমাস তুমি একটু বের করো। তো তুমি যাতে শর্টকাটে বের করতে পারো সেরকম একটা শর্টকাট আমি এখন দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে মনে রাখবা। বেশি কিছু বোঝার দরকার নেই, কোনো ব্যাখ্যা পড়ার দরকার নেই। তুমি আজকের পর থেকে মনে রাখবা যিনি ডট 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 তিনি, এই যিনি ডট ডট তিনি থাকলে সেটা হবে কর্মধারয় সমাস। যিনি জজ তিনি সাহেব, যিনি মহান তিনি রাজা মহারাজা। সো সোজা কথা, যিনি ডট ডট তিনি কর্মধারয় সমাস। এরপরে কি? যে ডট ডট সে, যিনি ডট ডট তিনি, যা ডট ডট তাই কর্মধারয় সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা মনে রাখবো একেবারে শর্টকাটে, ব্যাস বাক্যের মাঝে যদি যে থাকে, যদি কোনো ব্যাস বাক্যের মাঝে আমরা দেখি যে, আমরা অ্যান্সার করে আসবো সেটি কর্মধারয় সমাস।
দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যাস বাক্যের মাঝে যদি যে থাকে সেটি কর্মধারয় সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। এই যে দেখো মহান যে রাজা, মহৎ যে জ্ঞান, মাঝখানে যে হয়ে গেছে কর্মধারয় সমাস। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে যেটা আছে এটা আমরা শর্টকাট নিয়ে একটু আলোচনা করলাম, জাস্ট 2-3টা শর্টকাট কথা বললাম। যিনি ডট ডট তিনি, যে ডট ডট সে, মাঝখানে যদি শুধু যে থাকে, এই 2-3টা ক্ষেত্রে সাধারণত সেটি কর্মধারয় সমাস হয়ে থাকে। ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এবার আমি এতক্ষণ ধরে যা বললাম এটা হচ্ছে কর্মধারয় সমাস, একবার বেসিক একটা কথা। ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কি আসবে না এটা আমরা জানি না। তবে এই যে কর্মধারয় সমাসের যে ক্লাসিফিকেশনটা রয়েছে বা কর্মধারয় সমাসের যে প্রকারভেদটা রয়েছে, বিশেষ করে এটার মধ্য থেকে আমরা সবাই জানি উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস, এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসের মাধ্যমে এটা বুঝতে হবে। আজকের ক্লাসে যদি তুমি এটা বুঝতে না পারো, বিশ্বাস করো ভাই, বই পড়ে তুমি এটা বুঝবা। একেবারে সোজা কথা, বই পড়ে বোঝা যাবে না, কেননা এগুলো বই পড়ে বোঝার টপিক না। ক্লিয়ার? তাহলে চলো আমরা কর্মধারয় সমাসের যে প্রকারভেদটা আছে সেটা একটু সুন্দর করে বুঝে আসি। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দেখো বাংলা ব্যাকরণের একটা বড় সুবিধা আছে, যদি তুমি কোনো শব্দের অর্থ ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখা যাবে তুমি অনেক কিছুই ভালোভাবে বুঝতে পারো। যেমন মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, তুমি যদি এই মধ্যপদ লোপী এই শব্দটার অর্থ ভালোভাবে বোঝো তাহলে অটোমেটিক ভাবে তুমি এটা বুঝে যাবে। মধ্য মানে কি? মাঝে। পদ মানে কি? যে কোনো একটা পদ মানে যে কোনো একটা শব্দ। আর লোপ মানে কি? হ্রাস পাওয়া বা কমে যাওয়া। আবার বলছি, মধ্য মানে মাঝে, পদ মানে শব্দ, লোপ পাওয়া মানে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। তাহলে এখন যদি আমি বইয়ের ভাষায় বলি, যে সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে আমি কি বলতে পারি? তাকে আমি বলতে পারি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? আমরা এই যে ছোট্ট একটা এক্সাম্পল আমরা এখন দেখি। খুব সম্ভবত প্রথম দিন ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। সিংহ চিহ্নিত আসন, এখানে এটা হচ্ছে পূর্বপদ, এটা পরপদ, আমরা জানি। এবার দেখো মজার বিষয়, পূর্বপদ ছিল সিংহ, দেখো মূল শব্দের মধ্যে সিংহ আছে। পরপদ ছিল আসন, দেখো এখানে কিন্তু আসনও আছে। অর্থাৎ তুমি যে শব্দটার ব্যাস বাক্য করছো সেখান থেকে সিংহটাও আছে, আসনও আছে। শুধু কোনটা নাই? এই যে মাঝখানের এই যে একটা পদ চিহ্নিত, এইটাই নাই। দেখো চিহ্নিত শব্দটা এর মধ্যে কিন্তু নাই। তো যেহেতু নাই তাহলে কি হলো? মাঝখানের পদ লোপ পেয়ে এই সমাসটা হলো। আর যখন আমরা এরকম দেখব মাঝখানের কোনো পদ লোপ পেয়ে এরকম একটা সমাস হয়েছে, আমি এক কথায় বলবো এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। শেষ। আয় কর, এই যে পূর্ব পদে আয় ছিল, এখানে আয় আছে। পরপদে ছিল কর, এখানে করও আছে। শুধু কি হলো? জাস্ট লুক এট দ্য স্লাইড, এখানে উপরও এখানে নাই, অর্পিত এটাও কিন্তু এখানে নাই। তাহলে কি হলো? মাঝখানের পদ পুরোটাই হ্রাস পেয়েছে, মাঝখানের পদ পুরোটাই একেবারে ভ্যানিশ হয়ে গেছে। আর যখন আমরা দেখব মাঝখানের পদ লোপ পেয়ে যখন এরকম কোনো সমাস হবে তখন সেটাকে আমরা কি বলবো? মধ্য পদ লোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সবাই বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এর থেকেও সহজ আর কিছু নাই রে ভাই, এটা না বুঝতে পারলে হবে না, একটু সোজা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে
আপন, অর্ঘ্য, রুদ্র, ফারিহা, জিহাদ, আপন, ওয়াহিদুজ্জামান, আনিকা, অরণ্য, ওরে বাবা অরণ্য, নাবিল, তানজিয়া, হাবিবা, সিনথিয়া, হাফসা, ফারহানা। আচ্ছা বাবা, আমি আর নাম পড়তে পারতেছি না, কেননা আমি যদি এখন তোমাদের সবার নাম পড়তে যাই তাহলে আজকে সারা রাত কেটে যাবে, ক্লাস কিন্তু আর শেষ করতে পারবো না। আর তোমরা বুঝতে পারছো আমার যে সময় ক্লাসটা শুরু হয়েছে এই সময় সবার পড়াশোনা শেষ হয়, আর আমি এখন সবে শুরু করছি। সো আমিও চাই না বেশি রাত পর্যন্ত আজকে ক্লাস নিতে, আমি চেষ্টা করব জাস্ট সঠিক সময়ের মধ্যে ক্লাসটা শেষ করার। ঠিক আছে, তো এটার জন্য আমরা আপাতত কমেন্ট বক্সটা আবার অফ করে দিচ্ছি, আবার তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করব একটু পরে। তাহলে মধ্য পদলোপী কর্মধারয় সমাসটা বুঝলাম, এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। একেবারে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, তুমি যদি এইসব বইয়ের কথাটা তো বেশি পড়তে যাও তাহলে তুমি খুব একটা কিছু মনে রাখতে পারবা না। এখন এই উপমান কর্মধারয় সমাসটা সত্যি কথা বলতে কর্মধারয় সমাসের মধ্যে, ওই যে ক্লাসের শুরুতে বলছি যে সমাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, আমি বলছি কর্মধারয় সমাস। এবার আবার যদি কেউ বলে যে সমাসের মধ্যে কর্মধারয় সমাসের মধ্যে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তখন আবার বলতে হবে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। এবং অনেস্টলি এটার থেকে ছেলে মেয়ে ভুল করেই, এবং সেই ক্লাস 9-10 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত প্রতি বছর এখান থেকে প্রায় বছর প্রশ্ন দেখা যায়। রাকিবুল নামে একজন বলছে ভাই 5 মিনিট ব্রেক দেন, না রে বাবা আমি একবারেই আধা ঘন্টা পরে ক্লাস ছেড়ে দিব, এখন ব্রেক দিলে এই ক্লাসের এই পড়ানোর ফ্লোটাই নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? আর আমি তো ক্লাসের মাঝখানে বলেছি তোমাদের যদি কারো এখন খিদে লাগে, তোমরা রাতের খাবার যদি কারো ক্ষুধা লাগে খেতে থাকো আর ক্লাস করতে থাকো, বাংলা তো আর এত কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবো। ঠিক আছে, ওকে। এবার উপমান কর্মধারয় সমাস কাকে বলে, কয় প্রকার, কি কি, এই গবেষণায় আমরা যাব না। আমি যেটা বলবো আমি সুন্দর করে নোট করে দিচ্ছি, সুন্দর করে নোটটা খাতায় লিখবা, নাম্বার 1। নাম্বার 2, যদি আজকের এই নোট করার পরে এবং ক্লাস করার পরেও যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, তোমরা কিন্তু গ্রুপগুলোতে অ্যাক্টিভ না, উল্টাপাল্টা আকাম কুকামে অনেক অ্যাক্টিভ কিন্তু গ্রুপে অ্যাক্টিভ না, আমি লক্ষ্য করে দেখেছি। তোমরা যেটা করবা, ধরে নাও আজকে ক্লাসের একটা জায়গা তুমি বুঝতে পারো না, তুমি সাথে সাথে ওইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। স্ক্রিনশট নিয়ে মনে করো যে আমার ক্লাসে তুমি একটা টপিক বোঝোনি, হতেই পারে, তুমি জাস্ট গ্রুপে পোস্ট করে দাও যে ভাইয়া এইটা সবই বুঝেছিলাম, এই জায়গাটা এখন ক্লিয়ার না, বুঝতে পারি। দেখবা আমি হয়তো সাথে সাথে রিপ্লাই না দিই, 2 ঘন্টা 4 ঘন্টা পরে তোমাকে রিপ্লাই দিচ্ছি। আমি কি বোঝাতে পারছি? এবং যদি তোমরা কোনো নোট টোট করো এটা গ্রুপে শেয়ার করে দিও, পড়াশোনা যত শেয়ার করবা দেখবা তুমি তত জানতে পারছো, তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না। ওকে, চলো তাহলে প্রথমেই আমি যে কথাটা তোমাদেরকে বলবো, উপমান কর্মধারয় সমাসের একেবারে প্রথম কথা আমি সুন্দর করে নোট করে দিচ্ছি, জীবনের শেষবারের মতো এবং প্রথমবারের মতো এটা নোট করে নাও, একেবারে ঠিক সুন্দর করে একটা নোট করে নাও, খাতার ঠিক মাঝখান বরাবর একটা সুন্দর একটা দাগ দাও, দাগ দিয়ে বাম পাশে লেখো উপমান এবং ডান পাশে লেখো উপমিত। প্রথম কথা যেটা সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের একেবারে প্রথম কথা, আমি কিন্তু একবার বলবো, অনেক রাত হয়ে গেছে, এর আগে তোমরা 9 বার ক্লাস করে মাথা নষ্ট করে ফেলছো, এখন আমিও বেশি তোমাদের মাথা নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট একবার শোনো, একবার শুনলেই পারবে। প্রথম কথা হচ্ছে সাধারণ ধর্ম থাকবে, সাধারণ ধর্ম থাকবে। এই যে একটা প্রথম কথা লিখলাম যে সাধারণ ধর্ম থাকবে, সাধারণ ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম মানে যে এই যে আমরা ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি এত চিল্লাচিল্লি, এটাই কিন্তু সবসময় ধর্ম না। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, নো, এটা এক ধর্ম, এটা একটা বিশ্বাস, একটা রিলিজিয়াস বিলিফ, এটা এক ধরনের ধর্ম। কিন্তু এই সাধারণ ধর্ম বলতে কি বোঝাচ্ছে? সাধারণ ধর্ম বলতে বোঝাচ্ছে এই প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর
বা যে কোনো বস্তুর কিন্তু একটা সাধারণ ধর্ম বা সাধারণ রীতি বা সাধারণ নীতি রয়েছে, এই সাধারণ রীতিনীতিকেই বলা হয় সাধারণ ধর্ম। যেমন চলো আমরা এক্সাম্পলটা দেখে আসি। তুষার শুভ্র, তুষার মানে কি? এই যে এখানে লেখা আছে, তুষার মানে হচ্ছে বরফ। আর শুভ্র মানে কি? সাদা। এবার তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো ছোট্ট ছোট ভাইয়েরা, বরফের রং সাদা না কালো নাকি অন্য কোনো রং হয়? বরফের রং কিন্তু সবসময় কি হয়? সাদাই হয়। এখন কেউ যদি আমাকে বলে যে ভাইয়া আমি ফ্রিজে পানি রাখছি, ওইটাতে মনে করো রং চং মাখায় ওইটা পানি অন্য রং করছে, সেটা আলাদা বিষয়। বাট ইন জেনারেল সেন্স বরফের রং কি? সাদা। তাহলে আমি কি বলতে পারি? বরফের একটা সাধারণ ধর্মই হচ্ছে তার রং সাদা। ক্লিয়ার? আমি বললাম অরুণ রাঙা, আমি বললাম অরুণ রাঙা, অরুণ রাঙা। একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, অরুণ রাঙা ব্যাস বাক্য হচ্ছে অরুণের ন্যায় রাঙা। তোমরা হয়তো অনেকেই জানো না অরুণ মানে কি। অরুণ মানে হচ্ছে সূর্য। এবার একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, সূর্যের রং কি লাল নাকি অন্য কিছু? সূর্যের রং কিন্তু একেবারেই রাঙা, অর্থাৎ একেবারেই লাল। তাহলে কি হলো? সূর্যের কিন্তু একটা সাধারণ ধর্ম আছে, আর সে সাধারণ ধর্মটা কি? তার রং লাল। আমি বললাম কাজল কালো। আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা চোখে কাজল দেয়। চোখে যে কাজল তুমি দাও, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, ওই কাজলের রং কি? কালো না? এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই এখন তো বিভিন্ন ধরনের কসমেটিক্স বের হয়েছে, কাজল তো বিভিন্ন ধরনের কাজল পাওয়া যায়, সেটা পরের ব্যাপার। বাট ইন জেনারেল কাজলের রং কি? কালো। তার মানে আমি কি বলতে পারি না কাজলের একটা সাধারণ ধর্ম হচ্ছে তার বর্ণ বা রং হচ্ছে কালো? তাহলে প্রথম কথা কি, সাধারণ ধর্ম বলতে কি বোঝাচ্ছে? এবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? উপমান কর্মধারয় সমাসের প্রথম কথা হচ্ছে সাধারণ ধর্ম থাকতে হবে। সাধারণ ধর্ম না থাকলে সেটা উপমান কর্মধারয় সমাসই হবে। থ্যাংক ইউ। কত তলার পানি এটা। থ্যাংক ইউ। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এরপরে আমি আরেকটা শর্টকাট দিয়ে দিচ্ছি, যদি এটা না বোঝো তোমাকে আজকে বুঝতে হবে, এবং আমি আজকে তোমাকে বুঝায় ছাড়বো। যদি আজকে না বুঝতে পারো তাহলে এই জীবনে আর বুঝতে পারবো না। এরপরের কথা হচ্ছে একেবারে শর্টকাট, পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্ন আসছে, তুমি আইডেন্টিফাই করতে পারছো না এটা উপমান হবে নাকি উপমিত হবে, এনি হাউ হতেই পারে। তোমাকে আমি এখন একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, এই শর্টকাটটা মনে রাখবা। যদি এই শর্টকাটটা মনে থাকে আজীবন অ্যান্সার করে আসতে পারবা। প্রথম পদটা হবে বিশেষ্য পদ, আর পরবর্তী পদটা হবে বিশেষণ পদ। পদের ক্লাসটা যেদিন নিব ওই দিন ক্লাস কেউ মিস করবা না। বিশেষ্য বিশেষণ এগুলো পড়াবো হচ্ছে একেবারে ইংলিশের সাথে সমন্বয় করে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্বের সাথে সমন্বয় করে পার্টস অফ স্পিচ। বাংলা এবং ইংলিশ ক্লাস ওই দিন একেবারে চিবায় চিবায় খাওয়াই দিব, পানির লাহান একেবারে পানিতে মিশে খাওয়াই দিব, বুঝছো? ক্লাস মিস একটা করবা, ওর পরে ক্লাস বুঝবা না, একবার সোজা কথা। আর বাংলার সাথে ইংরেজি যে কত সহজে বোঝা যায় কিছু ক্লাসে এগুলো বোঝায় দেওয়া হবে।
সমাসে বোঝানো যায় না, বাট পদে এগুলো বোঝানো যায়, আর তার জন্য ক্লাস মিস করলে হবে না। ঠিক আছে, শর্টকাট কি? প্রথম পদটা বিশেষ্য, পরবর্তী পদটা বিশেষণ। তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে এবার। তুষার শুভ্র, তুষার পদটা বিশেষ্য পদ, আর শুভ্র এটা হচ্ছে বিশেষণ পদ। শুভ্র মানে সাদা। আমরা ছোটবেলা থেকে জানি কি, নাউন বা প্রোনাউনের যে দোষ গুণ অবস্থা পরিমাপ পরিমাণ বোঝায় তাকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ, বাংলায় বলে বিশেষণ। তাহলে তুষারকে কি মডিফাই করছে না? শুভ্র বিশেষণ, তুষার বিশেষ্য। অরুণ, অরুণের কথা বাদ, সূর্য আলাদাভাবে একটা কোন পদ? সূর্য আলাদাভাবে একটা বিশেষ্য পদ। আর রাঙা এটা আলাদা হবে কোন পদ? বিশেষণ পদ। তাহলে আমি এখন শর্টকাটে কি বললাম? শর্টকাট হচ্ছে প্রথম পদটা বিশেষ্য থাকবে আর পরবর্তী পদটা থাকবে বিশেষণ, আর এটা যেখানে হবে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। আরেকটা শর্টকাট আছে যেটা একান্ত আমার ব্যক্তিগত নিজের তৈরি করা শর্টকাট, এটা আমি পারি উত্তর করতে, আশা করি তোমরাও পারবা। আরেকটা কথা একটু বলি, আমি ক্লাসে অনেক সময় দেখবা অনেক টপিকগুলোতে যে অনেক শর্টকাটে জিনিস বুঝাই দিই, এগুলো নিয়ে কখনো কারোর সাথে বার্গেনিং এ যাবা না, কেননা তুমি বুঝতে পারলেই হচ্ছে, আর একজনের তোমার বোঝানোর দরকার নেই। এই যে মিস্টার অর্ণব নামে একজন বলছেন, মোহাম্মদ অর্ণব, যে এগুলো বইতে পাচ্ছি না। বাবা আমি তো ক্লাসের শুরুতেই বলছি, আমরা তোমাদেরকে যা পড়াই এটা বইয়ের বাইরের থেকে আরো ডিটেলস বুঝাই। এগুলো বোঝা মানে বই একেবারে জলের মতো সোজা হয়ে যাবে, পানির মতো সোজা হয়ে যাবে। বইয়ে তো এগুলো থাকবে না, বই এগুলো থাকলে তো শেষ। বইয়ের কথাগুলো আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি শর্টকাট। উপমান কর্মধারয় সমাসে যেটা হবে মনে রাখবে, এটা শর্টকাট কিন্তু সবসময় কাজে লাগবে বলে কোনো কথা নাই। ব্যাস বাক্যে, ব্যাস বাক্যের মাঝে ন্যায় বা মত থাকতে পারে, সব সময় থাকবে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, বাট 99% ক্ষেত্রে থাকবে। ব্যাস বাক্যের কোথায় থাকবে? ব্যাস বাক্যের মাঝে থাকবে। তুমি দেখো তো এখানে যে এক্সাম্পল গুলো দেখাইছিলাম, প্রত্যেকটা এক্সাম্পলের মাঝে ন্যায় বা মত শব্দটা আছে কিনা? অবশ্যই আছে। তাহলে উপমান কর্মধারয় সমাসে যা যা বুঝালাম, আমরা এবার একটু কমেন্ট বক্সটা অন করে দিব। সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সবকিছু বুঝতে পারছো কিনা। তুমি যদি না বুঝে থাকো আমি তাহলে পরবর্তী টপিকে যাব না, একেবারে সোজা কথা। আমি তোমার কোচিং এর টিচার না বা স্কুলের টিচার না যে তুমি বোঝনি আর আমি তোমাকে না বুঝায় দৌড়াবো। আগে বুঝতে হবে তারপরে আগাবো, নাহলে আজকে এ পর্যন্তই থাক, সমস্যা নেই। আবারও বলছি ভাইয়া, স্ক্রিনশট দিয়ে রাখো, যদি কোথাও কোনো সমস্যা হয় সাথে সাথে গ্রুপে শেয়ার করবা। ক্লিয়ার? এত বড় একটা সুযোগ তোমাদের, তুমি ধরে নিচ্ছি ক্লাসের একটা জায়গায় বোঝনি, কি যায় আসে তাতে? সাথে সাথে ক্লাসে রেকর্ডিং থাকে তোমাদের, রেকর্ডিংটা একবার দেখে নিবা, এর থেকে আর কি লাগে। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে তোমরা সবাই বুঝতে পেরেছো। সো যেহেতু বুঝতে পারছো, চলো তাহলে আমরা পরবর্তীতে আগে। জাহিদ হাসান নামে বলছে একজন যে এগুলো বুঝা বাম হাতের খেলা। ওরে বাবা, আমি যদি একটু জাহিদ হাসানের মতো হতে পারতাম। স্যালুট ভাই তোমারে, থ্যাংক ইউ। তো আমরা উপমান বুঝলাম, এবার আমরা একটু উপমিততে চলে যাই। উপমিতর প্রথম কথা হচ্ছে ঠিক উপমানের বিপরীত কথা। উপমানের বিপরীত কথাটা কি? উপমানের বিপরীত কথা হচ্ছে
সাধারণ ধর্ম থাকে না। সাধারণ ধর্ম থাকে না। সাধারণ ধর্ম থাকে না সেটা কেমন? এই যে দেখো, পুরুষ সিংহের ন্যায়, এখানে সিংহ পুরুষ। তো ভালো কথা, পুরুষ তুমি হয়তোবা একটু বলবান, এটা আমি বুঝলাম, কিন্তু তোমার বল যে একেবারে সিংহের মতো, এই কথাটা কিন্তু ঠিক না। আমি কি বোঝাতে পারছি? তাহলে দেখো, এই যে আমরা বলছি সিংহ পুরুষ, অর্থাৎ বাস্তবে কিন্তু সাধারণ ধর্ম কিন্তু আসলে সে বোঝাচ্ছেন। একটু আগে যেমন আমরা দেখেছিলাম কাজল কালো, কাজলের ন্যায় কালো, কি সুন্দর, সত্যি কথা। কিন্তু দেখো, পুরুষকে যদি আমি সিংহের সাথে তুলনা করি, এটা কি বাস্তবে কখনো সম্ভব? জীবনেও সম্ভব না। এরপর আমি বললাম তোমার বদন একেবারে চাঁদের লাহান। দেখবা ছেলেরা প্রায় এ ধরনের মিথ্যা কথা বলে, বুঝতে পারছো? যেভাবে হোক, কোনো একটা কাউকে সে বলছে যে তোমার মুখ দেখতে একেবারে চাঁদের মতো সুন্দর, বুঝতে পারছো? তো তুমি বলো তো, তোমার মুখ দেখতে যতই সুন্দর হোক, আসলে কি তোমার মুখ চাঁদের মতো এত সুন্দর হয় কখনো? এটা কিন্তু আসলে কখনোই হয় না। অর্থাৎ এই উপমিত কর্মধারয় সমাসের সবচেয়ে প্রথম কথা হচ্ছে, কোনোভাবেই কি হবে না, সাধারণ ধর্ম থাকবে না। পুরুষ তুমি যতই বলবান হও, তুমি সিংহের মতো বলবান নও, অর্থাৎ বাস্তবসম্মত কোনো কথা নয়। ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে, সাধারণ গুণ বা সাধারণ ধর্ম কোনোভাবেই বিরাজমান হবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, পূর্বপদ এবং পরপদ বা মূল শব্দ বিশ্লেষণ করলে আমরা দেখব উভয় পদই বিশেষ্য হবে। হ্যালো ভাইরা, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও তো কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, এই যে সিনথিয়া, হ্যালো সিনথিয়া, কথা শুনতে পাচ্ছ ভাইয়া? এই যে মাহমুদুল হাসান, পুষ্প, আজান, নুসরাত, ইয়েস, কথা শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি তোমরা মনে হয় 4-5 মিনিট আমার কথা শুনতে পাচ্ছিলে না, তাই তো? আসলে তোমরা তো বুঝো এই প্রযুক্তিগত বিষয়গুলোর সুবিধা অসুবিধা দুটোই আছে। তো আমি কিন্তু এতক্ষণ কথা বলছিলাম, বাট এনি হাউ হচ্ছে তোমরা আমাকে দেখতেও পাচ্ছিলে না, হয়তো বা কথা শুনতেও পাচ্ছিলে না। তো সমস্যা নাই, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আহ, হঠাৎ করে একটু ইলেকট্রিসিটি প্রবলেম যেটা আমরা বলি, তাই তো, একটু কারেন্ট চলে গিয়েছিল এমনভাবে, সাধারণত আমাদের এখানে এটা হয় না, হঠাৎ করে আসলে আইপিএসটা ফল করছিলাম। তো যাই হোক, এটা ব্যাপার না, চলো আমরা 4-5 মিনিট যে ব্রেক নিয়েছি, বা 4-5 মিনিট যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছিলে না, আমরা যেখানে থেমে গিয়েছিলাম ওখান থেকে শুরু করছি। হ্যাঁ, প্রয়োজনের সমস্যা নেই, আমরা যে 2-5 মিনিট আমাদের নষ্ট হলো, প্রয়োজনে 2-5 মিনিট আমরা বাড়িয়ে নেব, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। ওকে, তো তোমরা তাহলে চলো আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি এবং যেখানে ছিলাম ওখান থেকে শুরু করছি, কেমন? ওকে, কমেন্ট আপাতত অফ করে দিই, যেহেতু আমরা ওদের কথা শুনতে পাচ্ছি এবং সবকিছু ঠিকঠাক আছে। আমরা এই মুহূর্তে একটু কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা যে যেখানে ছিলে মনোযোগ দিয়ে এই 5টা মিনিট, সরি, কি বলছিলাম, যেখান থেকে আমরা শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করছি, কেমন? আমার তো মনে হয় ভালোই হলো, 5 মিনিট আমার কথা না শুনে তোমরা এই 5টা মিনিট একটু রেস্ট পেলে, মাথাটা একটু ঝিমঝিমানি কমে গেল, তাই তো? তো চলো, যেটা বলছিলাম, উপমিত কর্মধারয় সমস্যা আমরা কোনটা যেন বলতেছিলাম, যে পূর্বপদ পরপদ না, একেবারে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আমি ধুমধাম করে কি করব, একেবারে ধুমধাম করে শব্দটাকে আলাদা করে ফেলবো। চন্দ্র, এই শব্দটা আলাদাভাবে একটা বিশেষ্য পদ, মুখ, এই শব্দটা আলাদাভাবে একটা বিশেষ্য পদ। তাহলে আমি যখন দেখছি পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন পরীক্ষা এসেছে এবং দুইটা শব্দকে আমি সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি, দুইটা শব্দকে আলাদাভাবে করে দিলাম এবং আমি উত্তর পেয়ে গেলাম, একেবারে সোজা উত্তর,
যে দুটোই বিশেষ্য পদ। আর আমরা মনে রাখবো যখন দেখব এরকম দুটো পদই বিশেষ্য পদ তখন আমরা সেটাকে অবশ্যই বলবো উপমিত কর্মধারয় সমাস। এরপরে একেবারে আরেকটা শর্টকাট যেটা বলে দিই সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম সেই শর্টকাটটা হচ্ছে এই কই সে শর্টকাট, এই যে সেই শর্টকাট সেটা হচ্ছে এই ন্যায় বা মত, এইটা ব্যাস বাক্যের শেষে থাকে। ন্যায় বা মত কোথায় থাকে? ব্যাস বাক্যের একেবারে শেষে। এখন আমি তোমাদের বারবার একটা কথা বলছি, এই 3 নাম্বার রুলটা এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা ভুগি ছুগি রুল। পরীক্ষায় দেখা গেল অনেক সময় কাজ করতে পারে আর নাও করতে পারে। তুমি দেখো এখানে এই যে এ পর্যন্ত যত বই পুস্তক দেখা গেছে এবং সেখানে উপমিত কর্মধারয় সমাস আমরা পেয়েছি এবং প্রত্যেকটা উপমিত কর্মধারয় সমাসে আমরা দেখেছি যে কি বলবো, যে ব্যাস বাক্যটা ব্যাস বাক্যের শেষেই দেখা যায় এরকম ন্যায় থাকে। দ্যাটস আমি ওটা লিখে দিয়েছি। অনেক সময় দেখা গেল যে পরীক্ষার হলে এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে, ব্যাস বাক্যটা তোমাকে করে দিয়েছে, বাট তুমি এনিহাও উত্তর করতে পারছো না যে এটা উপমান নাকি উপমিত। তখন তুমি মনে রাখবা যদি শেষে এরকম ন্যায় থাকে উপমিত কর্মধারয় সময় দিয়ে আসবা, দেখা গেল হয়েই যেতে পারে। তো আমার মনে হয় আমি এই যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের এই যে শর্টকাটটুকু খাতায় লিখে দিলাম, এটা তোমরা একটু সুন্দর করে এটা লিখে রাখবে এবং লিখে যখন বাসায় তুমি পড়বে, পড়ার সময় এই শর্টকাটের সাথে মিলিয়ে বইয়ের ডিটেলস আলোচনাটা পড়বা, দেখবা খুব সুন্দর করে উত্তর করতে পারবা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটা একেবারে সোজা, এটা একেবারে যেটা মূল কথা সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের মাঝে সবসময় রূপ থাকবে। কি থাকবে? রূপ থাকবে। এবং এই রূপক কর্মধারয় সমাসের একেবারেই মূল কথা হচ্ছে একটা কল্পনা জাতীয় কিছু, কোন একটা তুমি কল্পনা, যেমন আকাশ গঙ্গা। আকাশ তো আমরা সবাই জানি, আর গঙ্গা কি? আমাদের বাংলাদেশে যেটা পদ্মা নদী নামে পরিচিত, ভারতে সেটা গঙ্গা নদী নামে পরিচিত। তাহলে আকাশের সাথে গঙ্গা নদীর আবার কিসের সম্পর্ক? তাহলে এই যে দেখো দুইটা শব্দকে এক জায়গায় আনা হলো এবং উভয়ের মধ্যে কি হলো, একটা কেমন জানি একটা কল্পনা কিছু করা হয়েছে। অর্থাৎ দৃশ্যমান কোনো কিছুর সাথে অদৃশ্যমান কোনো কিছুর একটা কল্পনা করা হয়। আর এই যখনই কল্পনা জাতীয় কোনো শব্দ সামনে চলে আসবে তখন সেটাকে তুমি মনে রাখবা যে এটা কি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন আমি বললাম কি বলবো, মন মাঝি, মন রূপ মাঝি। আমি বললাম কি বললাম, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। সত্যি কথা বলতে এই 3টা 4টাই মনে রাখলেই হয়, এর বেশি পরীক্ষা আসে না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। অর্থাৎ মন রূপ মাঝি। তুমি বলো তো মাঝি নাই দেখা যায় যে নৌকা চালায়, মন কি কখনো দেখা যায়? মন কিন্তু বাস্তবে কখনো দেখা যায় না। অর্থাৎ মাঝির সাথে মনের কিন্তু আসলে ওই অর্থে কোনো সম্পর্ক নেই, জাস্ট ভিতরে আমরা এটা একটা কল্পনা করি। আর এই ধরনের কল্পনা রিলেটেড বা সম্পৃক্ত যে শব্দ পরীক্ষা আসবে আমরা অবশ্যই সেটাকে উত্তর করে আসবো রূপক কর্মধারয় সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। সত্যি কথা বলতে তোমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা এখন তোমাদের হাতে আছে বা কিছুদিনের মধ্যে তোমরা বইও পেয়ে যাবা, যারা বই পেয়েছো দেখবা যে এই বইয়ে কর্মধারয় সমাসের একটা শ্রেণী বিভাগ করা হয়েছে দ্বিগু কর্মধারয় সমাস নামে। কিন্তু এখান থেকে 3-4 বছর আগে যে ব্যাকরণের বইটা ছিল, ব্যাকরণের ওই বইয়ে কিন্তু দ্বিগু সমাসকে সম্পূর্ণ আলাদাভাবে লেখা আছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, যেহেতু আমাদের নতুন বইয়ে অর্থাৎ তোমাদের হাতে যে বইটা আছে বইয়ে যেহেতু দ্বিগু কর্মধারয় সমাস নামে লেখা আছে, আমরা এটার উত্তর পরীক্ষায় যদি আসে দ্বিগু কর্মধারয় সমাস হিসেবে করব, নট দ্বিগু সমাস, দ্বিগু কর্মধারয় সমাস। একেবারে সহজ। সমাসের মধ্যে যে কয়টা সমাস সবচেয়ে সহজ তার মধ্যে একটা হচ্ছে একেবারে দ্বিগু কর্মধারয় সমাস, একেবারে সোজা। একবার প্রথম কথা সেটা হচ্ছে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে যা সবকিছু মিলায় একটা সংখ্যাবাচক শব্দ হবে। সংখ্যাবাচক শব্দটা কি? সপ্তাহ। সপ্তাহ কি? 7 দিনের সমাহার। তাহলে এই যে 7 বা সপ্ত, এই সপ্ত বা 7 মানে কি? এটা একটা সংখ্যাবাচক শব্দ। আমি বললাম সে
তারের সমান, এই সে মানে হচ্ছে 3। এই 3টা কি সংখ্যাবাচক শব্দ। আমি বললাম শতাব্দী, শতাব্দী কি শত অব্দের সমাহার। তাহলে এই যে শত, এটা কি সংখ্যাবাচক শব্দ। জাস্ট সহজ কথা, আমরা সবসময় মনে রাখবো ব্যাস বাক্যের শেষে অবশ্যই সমাহার শব্দটা থাকবে এবং মূল শব্দে অবশ্যই অবশ্যই সংখ্যাবাচক শব্দ থাকবে, এবং সংখ্যাবাচক শব্দ যেখানে থাকবে আমরা সেটাকে বলবো দ্বিগু কর্মধারয় সমাস। ক্লিয়ার? ওকে। আর বিশেষ্য পদ, বিশেষণ পদ এগুলো আমাদের মনে রাখার দরকার নেই। একেবারে সোজা কথা, দ্বিগু কর্মধারয় সমাসে সবসময় সংখ্যাবাচক সম্পর্কিত কোনো শব্দ বোঝাবে এবং সেটার দ্বারা কোনো সমষ্টি বোঝাবে। একেবারে সমষ্টি বা কোনো কিছু এরকম একটা মানে পুঞ্জীভূত কিছু একটা বোঝানো হবে। একটা সমষ্টি যখন বোঝানো হবে তখন সেটা হয়ে যাবে মূলত দ্বিগু কর্মধারয় সমাস। দেখো এখানে যেগুলো আছে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আমরা একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে তোমাদের সাথে এগুলো নিয়ে কথা বলছি। এখন দেখি তোমরা একটু উত্তর করতে পারো কিনা। তোমরা কাইন্ডলি সবাই একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাও তো প্লিজ। সবাই, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? চলো তো দেখি আমরা একটু দ্রুত উত্তর করি সবাই। আমরা সবাই একটু দ্রুত উত্তর করবো প্লিজ। থ্যাংক ইউ, আমরা মোটামুটিভাবে উত্তর পেয়ে গিয়েছি। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভুল করেছো। নয়ন পদ্ম বলে আসলে কিছু নাই। বিদ্যা ধন, বিদ্যা রূপ ধন, অর্থাৎ বিদ্যাকে তুলনা করা হচ্ছে বা কল্পনা করা হচ্ছে ধন সম্পত্তির সাথে, এই জন্য এটা হচ্ছে মূলত রূপক কর্মধারয় সমাস। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখি কোনটা, একটু প্রশ্নটা কঠিন লাগছে কিন্তু চলো আমরা সবাই মিলে উত্তর করি। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সবাই উত্তর করবো আমরা প্লিজ। তাসফিয়া নামে একজন বলছে বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশ পড়ানো হবে কিনা? অবশ্যই পড়ানো হবে, অবশ্যই, তবে ব্যাকরণের পরে। ঠিক আছে। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এই যে আজকে কিন্তু আমরা এটা আলোচনা করেছি, চাঁদ মুখ। কি আলোচনা করেছিলাম ক্লাসে? আমার মনে হয় তোমরা শুনেছো। অর্থাৎ চাঁদ এবং মুখ উভয়ের মধ্যে সাধারণ ধর্ম নেই, আর যেখানে কোনো সাধারণ ধর্ম থাকবে না তখন সেটা হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? চলো তো দেখি আমরা একটু সবাই মিলে অ্যান্সার করি, পারি কিনা সবাই প্লিজ। থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গেছি। নিচের কোনটি কর্মধারয় সমাস? হাত ঘড়ি, হাতে পরবার ঘড়ি সমান হাত ঘড়ি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ওকে। কাল স্রোত কোন সমাস উদাহরণ? আজকের ক্লাসে এক্সাম্পলটা ছিল। চলো আমরা সবাই উত্তর করে আসি। কাল স্রোত কোন সমাস? আমি ব্যাস বাক্য করে দিচ্ছি, কাল রূপ স্রোত। দেখি এবার উত্তর করতে পারো কিনা। আমরা সবাই উত্তর করবো প্লিজ। থ্যাংক ইউ, এই যে তোমরা সবাই পারছো, আমি বুঝতে পারছি তোমরা এখন সমাসে এক একজন বস হয়ে যাচ্ছ। থ্যাংকস এ লট। কালস্রোত হচ্ছে রূপক কর্মধারায়। থ্যাংক ইউ ভেরি মাচ। কর্মধারয় সমাস কোনটি? দেখি সবাই উত্তর করো প্লিজ। তোমরা কিন্তু ক্লাসে অনেক স্টুডেন্ট, বাট আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই কিন্তু উত্তর করো না। এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যাস। তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে তোমরা সবসময় উত্তর কারেক্ট করতে চাও। উত্তর কারেক্ট করতে হবে এমন কোনো কথা নেই, তোমার কাজ হচ্ছে উত্তর করা। উত্তর না হলে কি যায় আসে রে ভাই? আমার সামনে উত্তর হলে আর না হলে কি যায় আসে?
থ্যাংক ইউ। কর্মধারয় সমাস হচ্ছে ভদ্র মহিলা। আজকে একটা রুল শিখিয়েছিলাম, যিনি ডট ডট তিনি, যিনি ভদ্র তিনি মহিলা, যিনি ভদ্র তিনি মহিলা, ভদ্র মহিলা হয়ে গেছে, ভদ্র মহিলা, এবং সেটি কর্মধারয় সমাস। ওকে, তো আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করছি। ইয়েস, ভদ্র মহিলার ব্যাস বাক্য ভদ্র যে মহিলা এটা হলে সবচেয়ে ভালো হয়। যিনি ভদ্র তিনি মহিলা এটা আসলে ব্যাস বাক্য হয় না, বুঝতে পারছো? ভদ্র যে মহিলা। ওকে, তো যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে মাত্র বললাম যে আমরা কিন্তু বেশ বড় একটা সময় নিয়ে কিন্তু আমরা কি করলাম, আমরা এই কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করলাম। তো যেহেতু কর্মধারয় সমাস এত বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য অনেক বেশি সময় নিয়ে ফেললাম, এবং আমরা আপাতত কমেন্ট বক্সটা আরেকবার একটু অফ করে দিচ্ছি। আমরা এখন একটু বহুব্রীহি সমাসে চলে যাব, এবং বহুব্রীহি সমাসটা তুলনামূলকভাবে অনেক সহজ। জাস্ট একবার একটু মন দিয়ে শুনলেই 5 মিনিট এটা বোঝা হয়ে যাবে, 5 মিনিটের ব্যাপার। ঠিক আছে, এবার তাহলে চলো আমরা বহুব্রীহি সমাস নিয়ে একটু আলোচনা করি। বহুব্রীহি সমাসের সবচেয়ে প্রথম যে কথাটা আমি সেই সমাসের একেবারে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বলছি, যে তোমরা যদি ভাই আমার কাছে সমাস বুঝতে চাও, তোমাদেরকে একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ। এই যে দেখো, আমরা এতক্ষণ ধরে কর্মধারয় সমাস নিয়ে যে এত আলোচনা করলাম, এই কর্মধারয় সমাসের প্রথম কথা কি ছিল? যে পরপদের অর্থ প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে। মনে করে দেখো, আমরা কর্মধারয় সমাসে যতগুলো প্র্যাকটিস করেছি, এক্সাম্পল দেখেছি, সবগুলোতে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আমি সেই শুরুর দিন থেকে বলছি, পূর্বপদ পরপদ না চিনলে সমাস বোঝা যাবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন বহুব্রীহি সমাসে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ বোঝাবে না, না বুঝিয়ে অন্য কোনো কিছুর অর্থ সে বুঝাবে। আবার বলছি, পূর্বপদ পরপদ কোনোটার অর্থ না বুঝিয়ে সে অন্য কোনো কিছু একটা বুঝাবে। যেমন মনে করো লাঠা লাঠি একটা শব্দ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এটাকে আমরা বলি লাঠালাঠি। আচ্ছা, এটার বাদ দিলাম, বউ ভাতের দিকে যাই। চলো বউ ভাতে খাওয়া দাওয়া করে আসি। বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানের সমান বউ ভাত। আচ্ছা, বউ ভাতে কি সবসময় বউ একেবারে হাতে ধরে ধরে ভাত দেয়? আর আগের কালে তাও কিছুটা দেখা যেত, বউ ভাতে বউর একটু সাক্ষাৎ পাওয়া যেত। এখনকার যুগে কেন জানি অত সাক্ষাৎ পাওয়া যায় না। আর একটা সময় ছিল, বিশেষ করে হিন্দু বিবাহ রীতিনীতি তোমরা তো জানো একটু জটিল, এবং জটিল বলবো না, বেশ কিছু আচার রীতিনীতির সাথে সম্পৃক্ত। সাধারণত দেখা যেত যে বউ ভাতে বউ ওই একটা প্লেটে একটু ভাত টাত মাখিয়ে ওই সবার প্লেটে একটু একটু করে দিয়ে আসতো, কিন্তু এখন কিন্তু এটাও দেখা যায় না। তাহলে দেখো, আমরা যেটা বলতে চাচ্ছি যে বউ ভাত ঠিক আছে, এখনো বউ ভাত হয়, কিন্তু বউ কিন্তু আর যাই হোক ওই অনুষ্ঠানে ভাত বা নিজে রান্না বান্না করে পরিবেশন করেন। দ্যাটস ওয়াই আমরা কি বলতে চাচ্ছি, যে বহুব্রীহি সমাসে কি হলো, পূর্বপদ পরপদ কোনোটার অর্থ এসে বুঝালো না, অন্য কোনো কিছু একটা সে বোঝাচ্ছে। আর যখন এরকম হবে তখন আমরা সেটাকে বলবো বহুব্রীহি সমাস। এবার যেমন দেখো, বহুব্রীহি সমাসকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো আমার কেন জানি মনে হয় যে পরীক্ষায় এই যে সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, বা দেখা গেল যে অন্যান্য যে ব্যাধিকরণ বহুব্রীহি রয়েছে বা সংখ্যাবাচক বহুব্রীহি রয়েছে, এইগুলো কেন জানি আমার মনে হয় যে পরীক্ষায় এই বহুব্রীহি সমাসের যে শ্রেণীবিভাগটা রয়েছে, এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। পরীক্ষায় আসতে পারে যে কোনো একটা শব্দ দিয়ে, যে এই শব্দটা কোন সমাস। যেমন একগুঁয়ে, একগুঁয়ে কাকে বলে জানো তো? অনেক মানুষ আছে দেখবা যে অনেক জেদ, অনেক রাগ, যেটা বলবে সেটাই, তাদেরকে বলে একগুঁয়ে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওই শব্দটা দিয়ে বলবে, কি বলবে, এটা কোন সমাস, জাস্ট এটুকু। আর তোমাদেরকে আমি একেবারে শর্টকাট একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা খাতায় নোট করে রাখো।
বহুব্রী সমাস চেনার সবচেয়ে শর্টকাট হচ্ছে ব্যাস বাক্যের শেষে যার থাকবে, ব্যাস বাক্যের শেষে যার থাকবে। তুমি যে কোনো বহুব্রী সমাস দেখো, যেখান থেকে প্র্যাকটিস করো, যেখান থেকে দেখো না কেন, দেখবা সব সময় যার শব্দটা থাকবে। সাধারণত যার শব্দটা দেখা যায় ব্যাস বাক্যের একেবারে শেষ। ক্লিয়ার? এবার দেখো বহুব্রী সমাসের যে ক্লাসিফিকেশনটা রয়েছে, এটা একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। সমানাধিকরণ বহুব্রী বলছে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। দেখো তো পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য কিনা। এই যে এক, আমরা জানি সংখ্যাবাচক শব্দ সবসময় কি হয়, বিশেষণ হয়। আর পরপদ, এই যে গো মানে রাগ বা জেদ, এটা বিশেষ্য পদ। তাহলে দেখো পূর্বপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য মিলে কি হলো, সমানাধিকরণ বা সমানাধিকার বহুব্রী। ঠিক আছে? অর্থাৎ সমানাধিকার বহুব্রী সেটাই যেটার পূর্বপদ বিশেষণ হবে এবং পরপদ কি হবে, সবসময় হবে বিশেষ্য পদ। লাল বিশেষণ, পার যে শাড়ির, শাড়ি অবশ্যই বিশেষ্য পদ। তাহলে কি হলো, পূর্বপদ বিশেষণ হলো, পরপদ বিশেষ্য মিলে কি হয়ে গেল, সমানাধিকার বহুব্রী সমাস হয়ে গেল। এবং আমি তোমাদের শর্টকাটে একটা কথা বলেছিলাম কি, যে সমাসের ব্যাস বাক্যের শেষে যার থাকে সাধারণত সেটাই বহুব্রী সমাস হয়। গোপ খেজুরে যার, গোপ খেজুরে, দেখো এখানে পূর্বপদ বিশেষ্য পদ, পরপদ খেজুর, দুটোই বিশেষ্য পদ। যেখানে দেখবে এরকম পরপদ দুইটা বিশেষ্য আছে, অনেকটা আমরা বলতে পারি উপমিত কর্মধারয় সমাসের মতো, আমরা মাস্ট মনে রাখবো সেটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাসের একটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিই, এত কিছু মনে রাখার দরকার নেই। পরীক্ষায় প্রশ্ন আসবে, মূল শব্দটাকে ভেঙে ফেলবা, মূল শব্দটাকে ভেঙে প্রথমে পাবা রস্বই, দুঃখিত আকার, এবং পরবর্তীতে যদি রস্বইকার পেয়ে যাও, দুটো মিলে হয়ে যাবে ব্যতিহার বহুব্রী। হাতা হাতি, এই যে আকার, হাতি এই যে রস্বইকার। কানাকানি, এই যে আকার, কানি এই যে রস্বইকার। হাতাহাতি, মারামারি, চুলাচুলি, যাই লিখবা আকার প্লাস রস্বইকার সমান হয়ে যাবে ব্যতিহার বহুব্রী সমাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীটা কি? অলুক বহুব্রীতে এই যে বহুব্রী সমাসের সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাকে অলুক বহুব্রী সমাস বলে। এত বোঝার দরকার নেই, মূল শব্দে ছিল গায়ে, ব্যাস বাক্যে গায়ে। মূল শব্দে ছিল পড়া, ব্যাস বাক্যেও মোটামুটি পড়া। মূল শব্দ কানে, ব্যাস বাক্যেও কানে। মূল শব্দ খাটো, ব্যাস বাক্যেও খাটো। অর্থাৎ কোনোভাবেই মূল শব্দ এবং ব্যাস বাক্যের শব্দের মধ্যে কোনো কিছু লোপ পায় না, কোনো কিছু হ্রাস পায় না, সেটা হয়ে যাবে অলুক বহুব্রী সমাস। ক্লিয়ার? ওকে। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং একটা জিনিস। তোমরা একটু মনোযোগ দিয়ে এটা শোনো, এটা শুনলেই আজকের ক্লাস এরপরে ছেড়ে দিব, একেবারে সোজা কথা, এরপরে আর তেমন কিছু নাই। সংখ্যাবাচক বহুব্রী সমাস একটু কঠিন লাগতে পারে, বাট একবার যদি বুঝে যাও তাহলে এটা একেবারে সোজা। দেখো আমরা একটু আগে বুঝে এসেছি কি, দ্বিগু কর্মধারয় সমাস, মনে আছে কিনা? দ্বিগু কর্মধারয় সমাসের কথা কি ছিল মনে আছে? দ্বিগু কর্মধারয় সমাসের প্রথম কথা ছিল সেটা সমাহার বা সমষ্টি বোঝাবে এবং অবশ্যই সংখ্যাবাচক শব্দ বোঝাবে। এখন আসল কথাটা তোমাদেরকে বলি, মনোযোগ দিয়ে শোনো, লাস্ট টাইমের মতো। চৌরাস্তা, দেখো তো এদিক থেকে একটা রাস্তা এসেছে, এদিক থেকে একটা রাস্তা এসেছে, এই যে চৌরাস্তা, এটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। কেন দ্বিগু কর্মধারয় সমাস?
চারটা রাস্তার মিলন এক জায়গায় ঘটেছে, দ্যাটস ওয়াই ওইটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। দ্বিগু কর্মধারয় সমাসে তুমি যাই বলো সবকিছু এক জায়গায় মিলিত হতে হবে। শতাব্দী, শত অব্দের সমাহার, 100টা বছর একটার পর একটা একটা মিলিত হয়ে একটা জায়গায় মিলিত হয় বিধায় সেটা দ্বিগু কর্মধারয় সমাস হয়। ক্লিয়ার? পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, 5টা নদ বা নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে, তখন সেটা হয়ে গেছে দ্বিগু কর্মধারয় সমাস। ক্লিয়ার? কিন্তু চতুর্ভুজ, এই একটা ভুজ বা বাহু, এই একটা ভুজ বা বাহু, এই একটা ভুজ বা বাহু, এই একটা ভুজ, দেখো এই মোটামুটি ভাবে 4টা ভুজ প্রায় 4 রকমের। আর এরা কিন্তু আর যাই হোক এই চৌরাস্তার মতো কিন্তু একসাথে এক জায়গায় এসে মিলিত হয়নি। আর যেহেতু একসাথে এক জায়গায় এসে মিলিত হয়নি, এইটা দ্বিগু কর্মধারয় সমাস না হয়ে এটা হয়ে গেছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। অর্থাৎ সহজ কথায় আমি যদি বলি, যদি কোনো কিছু একটা জায়গায় মিলন না ঘটে তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি, আর যদি কোনো কিছু একসাথে এক জায়গায় মিলন ঘটে তাহলে সেটা হবে দ্বিগু কর্মধারয় সমাস। সোজা কথা। সেতার, তোমরা যারা সেতার দেখেছো খুবই মনোযোগ দিয়ে দেখো। সেতার মনে করো জিনিসটা এরকম একটা জিনিস, এখান থেকে একটা তার এসে এখানে মিলিত হচ্ছে, এখান থেকে একটা তার মিলিত হয়েছে, এখান থেকে একটা তার মিলিত হয়েছে, তারপরে এখানে যা খুশি হয় হোক, সমস্যা নেই। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, 3টা তার কি একটার সাথে একটা জায়গায় মিলিত হয়েছে কখনো? কখনোই দেখবা সেতারে 3টা তার এই চৌরাস্তার মতো একটা জায়গায় যে মিলিত হয় না। এই জন্যে এই সেতার, যেটা 3 তারের যন্ত্রের, 3 তার বিশিষ্ট যন্ত্র যেটা, এই সেতার কখনোই দ্বিগু কর্মধারয় সমাস হবে না। ইভেন আজকের ক্লাসেও কিন্তু আমরা এই দ্বিগু কর্মধারয় সমাসের সময় আমরা কিন্তু ওখানে এক্সাম্পল দেখেছিলাম। এই যে সেতার, আমি ওটা ইচ্ছা করে বলেছিলাম এবং এটা আমরা এখন ভুল প্রমাণ করলাম এবং সুন্দর করে কেটে দিলাম। ক্লিয়ার? আবার বলছি, 3টা তার একটার সাথে একটা জায়গায় মিলিত হয় না, আর যেহেতু মিলিত হয় না সেহেতু ওটা সংখ্যাবাচক বহুব্রীহি। যদি একসাথে মিলিত হতো চৌরাস্তার মতো তাহলে অবশ্যই ওটা দ্বিগু কর্মধারয় সমাস হতো। একটু কঠিন লাগছে আমি জানি, সোজা কথা, শর্টকাট কথা। চৌরাস্তার মতো একসাথে মিলিত হলে, সম্মিলিত হলে সেটা দ্বিগু কর্মধারয়, আর যদি একসাথে মিলিত চতুর্ভুজের মতো না হয় তাহলে সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। সোজা কথা। তে পায়া, দেখবা যে গ্রাম অঞ্চলে এরকম অনেক চেয়ার টেবিল থাকে 3টা পায়া বিশিষ্ট। তুমি একটু বলো তো, এদিক থেকে একটা পায়া, এদিক থেকে একটা পায়া, এদিক থেকে একটা পায়া মিলে এখানে একটা মনে করো চেয়ার বা টেবিল। তো 3টা পায়া কি কখনোই চৌরাস্তার মতো একসাথে মিলিত হয়? কখনোই কিন্তু একসাথে মিলিত হয় না। যেহেতু একসাথে মিলিত হয় না, সংখ্যাবাচক বহুব্রীহি শেষ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। আর এরপরেও না বুঝলে আমি তো আছি রে ভাই, আমাকে জানাও, সমস্যা নেই। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা এই টপিকের উপর ভিত্তি করে আমরা কয়টা এমসিকিউ কোশ্চেন সলভ করে আজকের মতো এখানে বিদায় নিব। অনেক রাত হয়ে গেছে আমি বুঝতে পারছি, তোমরা প্রায় 2 ঘন্টা 15 মিনিট একটানা ম্যাথ ক্লাস করেছো, তারপরে এরকম একটা হাই ভোল্টেজের টপিক। সমস্যা নেই ভাইয়া, তোমরা যদি মনে করো আমি প্রয়োজনে আরেকটা ক্লাস সমাসের আমরা একটা রিভিউ ক্লাস নিব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। তো হাসাহাসি কোন সমাস? এত কিছু বোঝার দরকার নেই, আমি কি শেখাই দিছি রে ভাই? প্রথমে আকার, পরে রস্বইকার, শেষ। 2টা মিলে কি সমাস হয়? এর থেকে তো শর্টকাট আর কিছু নাই, ব্যতিহার বহুব্রীহি সমাস, শেষ। এবং আরেকটা কথা বলে দিই, তোমরা ক্লাস 9-এ পড়ো, এত কথা তোমাদের বলা উচিত কিনা যায় না, একটা চোরাই বুদ্ধি শেখাই দিই। বহুব্রীহি সমাসের মধ্যে ওই যে শ্রেণী বিভাগ আছে না, ওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যতিহার বহুব্রীহি।
এসএসসি পরীক্ষায় প্রায় প্রতি বছর ওখান থেকে একটা দুটো প্রশ্ন থাকে, মানে কোনো না কোনো বোর্ডে আর কি। পদ্ম নাভিতে যার, পদ্মনাভ, এটি কোন সমাস? আমরা সবাই উত্তর করব প্লিজ। আমি ধরে নিচ্ছি আমি এটা পারি না, কিন্তু আমি তোমাদেরকে যেটা শর্টকাট শিখাইছি, এই শর্টকাটটা যদি মনে থাকে পরীক্ষা 100% আনসার করে আসতে পারবে। তোমার আমি কি শর্টকাট শিখাইছি? কোন ব্যাস বাক্যের শেষে যদি যার থাকে সেটা কি হবে? সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। শেষ। দেখো ব্যাস বাক্যের একেবারে শেষে আসে যার, এই কথাগুলো কোনো বইয়ে কিন্তু লেখা থাকবে না, জাস্ট এটা আমি তোমাদেরকে শর্টকাটে পড়ানোর জন্য, বোঝানোর জন্য এটা বলেছি। নিচের কোনটি বহুব্রীহি সমাস? সবাই জানে, সচিত্র, অর্থাৎ বা যার, একটু কঠিন লাগছে প্রশ্নটা, কিন্তু এখানকার শব্দগুলোর মধ্যে সচিত্র শব্দটাই হচ্ছে মূলত বহুব্রীহি সমাস। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক ভাইরা, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং একটা কথা একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা কিন্তু আসলে এই লাইভ এক্সাম কখনোই মিস করবে না। আমি ধরে নিচ্ছি আজকের ক্লাসটা তুমি 50 বা 60% বুঝতে পেরেছো। তুমি বাসায় একটু নিজে সময় দাও, নিজে সময় দিলে দেখবা 80 থেকে 90% তুমি বুঝে যাও, এবং বাকিটা তুমি একটু নিজে লাইভ এক্সাম দাও। আমি ধরে নিচ্ছি তুমি পরীক্ষা খারাপ করেছো, এতে কিচ্ছু যায় আসে না, পরীক্ষা দাও না, পরীক্ষা দিয়ে একটু নিজেকে জাস্টিফাই করো, এবং এভাবে জাস্টিফাই করে তুমি অন্তত নিজে বোঝো যে তোমার গ্যাপটা কোথায়, এবং সেইভাবে নিজেকে আস্তে আস্তে প্রিপেয়ার করো। তোমাদের এই টপিকের উপরে আমি দেখতে পাচ্ছি 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা আছে, এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই পরীক্ষাটা কোনোভাবেই মিস করবা না, ঠিক আছে? ওকে। আচ্ছা, একজন রোদেলা তাসনি বলছে ত্রিভুজ কেন বহুব্রীহি সমাস নয়? আচ্ছা, ত্রিভুজের 3টা বাহু কি একসাথে মিলিত হয়? তুমি বলো রোদেলা, একটু তোমার কাছে এটা আমার প্রশ্ন থাকলো, তুমি ফেসবুকে এটা আমাকে জানাবা। ত্রিভুজের 3টা বাহু যদি একসাথে মিলিত হয় তাহলে সেটা দ্বিগু কর্মধারয় সমাস। আর যদি তুমি মনে করো যে ত্রিভুজের 3টা বাহু একসাথে মিলিত হয় না, তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। সোজা কথা। তো আমি যেহেতু ম্যাথের টিচার না, আমি ম্যাথ নিয়ে এখন গবেষণা করতে চাচ্ছি না, কারণ আমি চাইলে মোটো তোমার বুঝাই দিতে পারবো। তুমি আমাকে ফেসবুকে বুঝাই দিও যে ভাইয়া এই এই কারণে এইটাই, ঠিক আছে? এবং তোমাদের সবার কিন্তু এটা বাসার কাজ থাকলো, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো যে ত্রিভুজ শব্দটা এটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে নাকি এটা দ্বিগু বা দ্বিগু কর্মধারয় সমাস হবে। এটা তোমরা ফেসবুকে আমাদের বিভিন্ন গ্রুপ আছে, দেখো তোমরা শিখবো জিতবো গ্রুপ আছে, আর তোমরা কিন্তু সবাই এই যে একাডেমিক প্রোগ্রাম এসএসসি 27 ক্লাস 9 এই গ্রুপে সবাই কানেক্টেড হয়ে যাবা। যে কোনো সমস্যা হলে এখানে অবশ্যই অবশ্যই জানাবা। তাহলে অনেক রাত হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি বুঝতে পারছি তোমাদের অনেক কষ্ট হয়ে গেছে, পরপর 2টা ক্লাস করেছো, তারপরেও তোমরা আজকের ক্লাস থেকে যদি একটু কিছু শিখতে পারো, জানতে পারো, এটা জাস্ট বাসায় একটু সময় দাও, একটু সময় দিলেই দেখা যাবে এই টপিকগুলো আরো অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তাহলে আজকে পর্যন্তই, তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।